হলেও সত্যি। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি অলৌকিকের আরও একটি নতুন ভিডিওতে। বাংলা সাহিত্যের কিছু রহস্য এবং রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের অলৌকিক গল্প হলেও সত্যি। যারা যারা ভিডিও শুনছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে শুনছেন, এবং ভিডিও শেষে জানাতে ভুলবেন না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আশা করছি ভিডিওটিকে এতক্ষণ একটি লাইক করে দিয়েছেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন, নতুন দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অলৌকিক পরিবারের একজন সদস্য হয়ে যান। আজকে আপনাদের জন্য রয়েছে বিখ্যাত লেখিকা গৌরীদের লেখা প্ল্যানচেট। তো চলুন আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প, লেখিকা গৌরীদের লেখা প্ল্যানচেট। আলোটা নিভিয়ে দিল রাহুল। চিলেকোঠার ঘরে এতক্ষণ একটা 100 পাহরের আলো জ্বলছিল। জানলা গলে সেই আলোর রেখা গিয়ে পড়েছিল গঙ্গার জলে। এখন জোয়ার, গঙ্গার জল বাড়ছে, শান বাঁধানো ঘাটে ঢেউয়ের ঝাপটা এসে লাগছে, শব্দ উঠছে ছপ ছপ করে, একঘেয়ে একটানা শব্দ। মাঝে মাঝে বিরক্ত লাগে। গভীর অন্ধকার রাতে এই শব্দ মাঝে মাঝে ভয় ধরিয়ে দেয়। ঘরটা অন্ধকার হয়ে গেল, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অথচ ঘরের মধ্যে একটা টেবিলের চারধারে গোল হয়ে বসে আছে রাহুল, শৈবাল, মিন্টু আর জয়ন্ত। টেবিলের মাঝখানে একটা মোমবাতি। রাহুল ফস করে দেশলাই জানল। ওদের তিনজনের মুখের দিকে তাকিয়ে রাহুল জ্বেলে দিল মোমবাতিটা। সেই চাপা আলোয় রাহুলের পাশের ফাঁকা চেয়ারটার দিকে চোখ পড়ল সকলের। ওই চেয়ারটার অনিরুদ্ধের জন্য রাখা, কিন্তু ও আসেনি। অথচ ওর জন্যেই। রাহুল বলল, নে এবার শুরু করা যাক। চমকে উঠল ওরা। শৈবাল বলল, সে কি রে, অনিরুদ্ধ তো আসেনি। ও না এলে মিছিমিছি এইসব হাঙ্গামার কি দরকার? চ্যালেঞ্জ তো ওই জানিয়েছিল, তোর সঙ্গে বাজিও তো ওই ফেলেছিল। তাহলে তাহলে আবার কি? অনিরুদ্ধরা ভয় পালিয়েছে, ও আসেনি তাতে কি? আমরাই প্ল্যান সেট করব। নে 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 শুরু কর। শৈবাল, জয়ন্ত আর মিন্টুর মনে তখন একই চিন্তা। যার জন্য এইসব হচ্ছে সেই যখন এলো না, তখন এইসব করে কী লাভ? ওদের মনে পড়ে 2-3 দিন আগের কথা। রাহুল সেদিন বন্ধুদের কাছে লেকচার দিচ্ছিল, জোর গলায় বলছিল ভূত টুত সব বাজে, ভূতের কোনো অস্তিত্ব নেই, ভূত আত্মা এসব দুর্বল মনের সৃষ্টি। ঠিক তখনই সেখানে এসে হাজির হয়েছিল অনিরুদ্ধ। রাহুলের কথা শুনে সে হেসে বলেছিল, যা জানিস না তা নিয়ে বাক ফাইট করিস না। রাহুল হো হো করে হেসে উঠল। ঠিক আছে, তুই প্রমাণ কর, বাজি ধর, 10 টাকার বাজি। অনিরুদ্ধ এক কথায় রাজি। ঠিক হলো, আসছে শনিবার অমাবস্যার রাতে রাহুলদের গঙ্গার ধারের বাড়ির চিলেকোঠার ঘরে প্ল্যানচেটে বসবে ওরা কজন। অনিরুদ্ধ প্ল্যানচেট করে ভূত নামাতে পারলেই রাহুল হার স্বীকার করে নিয়ে বাজির টাকা দিয়ে দেবে। অনিরুদ্ধের প্রস্তাবের সঙ্গে সঙ্গে অতি উৎসাহী বন্ধুদের মুখের ভাব বদলে যায়। সবার মুখে হাসির বদলে দেখা দেয় আতঙ্ক। মিন্টু একটু বেশি ভীতু, বলে, না না না, এইসব ঠাট্টাই আর কি ভালো নয়। জয়ন্ত আর শৈবাল খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে বলে, ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। রাহুল হাসে, একটা চ্যালেঞ্জের খেলা, তোদের থাকতেই হবে। তারপর একটু আঘাত দিয়ে বলে, ছি, তোরা এত ভীতু না?
সঙ্গে সঙ্গে ওই তিন বন্ধুর মুখের ভাব আবার বদলে যায়। বলে, কে বলছে থাকবো না? আমরা নিশ্চয়ই থাকবো। হ্যাঁ হ্যাঁ, আমরা থাকবো। অনিরুদ্ধ বলে, বেশ, তাহলে প্ল্যানচেটে ডাকা হবে আমাদের কলেজের সদ্য মৃত দারোয়ান রাম সিংকে। সমস্বরে তিনজন বন্ধু বলে ওঠে, এত লোক থাকতে রাম সিংকেই কেন? অনিরুদ্ধ তাকায় রাহুলের দিকে। আমরা কেউ হিন্দি লিখতে পারি না, তাই তাই কি? প্রশ্ন করল রাহুল। তাই আমাদের প্রশ্নের উত্তর রাম সিং হিন্দিতে লিখেই উত্তর দেবে। তাহলে তুমিও বিশ্বাস করবে এটা আমাদের কারচুপি নয়। রাহুলের খুব পছন্দ হলো প্রস্তাবটা। সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল আগামীকাল ঠিক 7টায় জড়ো হবে ওরা রাহুলদের চিলেকোঠার ঘরে। রাহুল আর একবার অনিরুদ্ধ শূন্য চেয়ারটার দিকে তাকিয়ে বাঁকা হাসল। শৈবাল বলল, অনিরুদ্ধ যখন আসেনি তখন আর এইসব করে। রাহুল দৃঢ় স্বরে বলল, না, নেমেছি যখন এর শেষ দিকেই ছাড়ব। অনিরুদ্ধর বুজরুকি ভাঙতেই হবে। মিন্টু কি বলতে যাচ্ছিল, চুপ করে গেল। রাহুল গম্ভীর হয়ে বলল, এবার শুরু করা যাক তাহলে। সঙ্গে সঙ্গে চারটি দেহ থেকে বাম হাতগুলো নড়ে চড়ে ওঠে, আঁকড়ে ধরে তার পাশের মানুষটির হাত, পা অথবা জামার খুঁট। চতুর্দিকে তাকিয়ে রাহুলের ঠোঁটে একটা বিদ্রূপের হাসি খেলে গেল। অন্ধকার ঘরে কেউ তার লক্ষ্য করল না। সকলে ডান হাত টেবিলের ওপর রাখল। রাহুল কলমটা চেপে ধরে বসল। বলল, কলমটা নড়াচড়া করতে শুরু করলেই তোরা আমার হাতের ওপর হাত রাখবি। নে, এবার সবাই চোখ বুজে চিন্তা কর। মিন্টু কম্পিত স্বরে জিজ্ঞেস করে, কাকে? ভ্রুকুচকে বলে রাহুল, দারোয়ান রাম সিংকে। কতবার আর বলবো? শৈবাল অনুভব করে তার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত নেমে যাচ্ছে নিচের দিকে। শিহরিত হয়ে বলে ফেলে, রাম সিং তো মারা গেছে। জয়ন্ত ওকে একটু ঠেলা দেয়। শৈবাল সামলে নেয় নিজেকে। ওর মনে পড়ে প্রেতাত্মা আনবার জন্যই তাদের এত আয়োজন। এক অস্বস্তিকর নিস্তব্ধ পরিবেশের মধ্যে রাহুল একসময় বলে ওঠে, রাম সিং, তুমি এসছো? হঠাৎ এমন সময় বাইরে শোঁ শোঁ করে শব্দের ঝড় ছুটে এলো। কালবৈশাখী ঝড় চকিতা হরিণীর মতো একবার উঁকি দিয়ে হঠাৎ চলে যায়। গরমের জন্য দক্ষিণের জানলাটা খোলা ছিল। পুরনো কাঠের জানলায় হাওয়ার দাপটে শব্দ করে দুলতে লাগলো, খটখট করে। ঘরের একমাত্র মোমবাতিটা দমকা বাতাসে দপ করে নিভে গেল। রাহুল আবার জিজ্ঞাসা করে, রাম সিং, জবাব দো। গঙ্গার বুকের ওপর দিয়ে একটা স্টিমার যাচ্ছিল। ঝড়ের সংকেত দিয়ে খুব জোরে একটা ভোঁ দিল। আচমকা সেই বিকট শব্দে দারুণ চমকে উঠে চেয়ার থেকে উল্টে পড়ে গেল মিন্টু। টেবিলের উপর রাখা কম্পিত মিন্টুর ডান হাতটা ঠিক তার বশে ছিল না। ফলে শৈবাল আর জয়ন্ত অনেকক্ষণ থেকেই টেবিলের ওপর কাঁপুনি অনুভব করছিল। এই অপ্রত্যাশিত বিকট শব্দে টেবিল বেশ জোরেই কাঁপতে লাগলো। এমন সময় কোমরের ব্যথায় মিন্টু চেয়ার সমেত উল্টানো অবস্থায় চেঁচিয়ে ওঠে, বাবা গো, মরে গেলাম গো, বাঁচাও বাঁচাও। সঙ্গে সঙ্গে হুলস্থুল, ঘরময় দাপাদাপি, চিৎকার, চেঁচামেচি, লঙ্কাকাণ্ড। ক্ষীণ কণ্ঠে কে যেন বলে ওঠে, রাহুল, আলো জ্বাল, আলো। রাহুল এতক্ষণ ওদের কাণ্ড থেকে স্তম্ভিত ছিল। আলো জ্বালবার কথা শুনে সুইচটা টিপে দিল। আলো জ্বলতেই চোখে পড়ল ঘরের বিধ্বস্ত অবস্থা। প্রত্যেকের চোখ মুখে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। রাহুল বিরক্ত হয়ে বলে,
যা যা, সব বাড়ি যা। কাপুরুষের দল সব। সঙ্গে সঙ্গে ঘর খালি। তখন ঘড়িতে রাত 9টা। দারুণ বিরক্তিতে ঘরের চারদিক দেখে আলো নিভিয়ে দ্রুত পায়ে রাহুল নেমে আসে নিচের ঘাটে। ঝড় থেমে গেছে। যে কটি লোক ছিল তারা ঝড়ের পর বিদায় নিয়েছে। তিলককারটিও কখন দোকানের মধ্যে গিয়ে শুয়েছে নিরাপত্তার জন্য। ঠান্ডা একটা মিষ্টি বাতাস গঙ্গা স্পর্শ করে রাহুলের দেহময় তার প্রলেপ মাখিয়ে যাচ্ছে। স্টিমারটা চলে গেছে বেশ খানিকটা দূরে, কিন্তু ঘাটে বাঁধা নৌকাগুলো এখনও দুলছে তার ঢেউয়ের দোলায়। আকাশের বুক ভরা মেঘে নীল আভা। মেঘের ফাঁকে ফাঁকে দু একটা তারাও যে দেখা যাচ্ছে না তাও নয়, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য দেখার মতো মন ছিল না রাহুলের। মনের মধ্যে অনিরুদ্ধর মুণ্ডপাত ঘটাতে লাগলো অবিরাম। সায়েন্সের ছেলে সে, ভূত প্রেতে বিশ্বাস করে না বলেই 10 টাকার বাজি ধরে ফেলেছিল। অনিরুদ্ধ থাকলে টাকাটা সে আদায় করে ছাড়ত। ঘাটের ধারে রেল লাইনের পাশে জ্বলছিল হলুদ আলো, একসঙ্গে নিভে গেল। লোডশেডিং মনে হয়। বিরক্তিতে মনটা ভরে যায় রাহুলের। হঠাৎ সেই নিশ্চিদ্র অন্ধকারে সে অনুভব করে কেউ তার পাশে এসে বসেছে, কিন্তু অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। রাহুল প্রশ্ন করে, কে এখানে? খিলখিল করে হাসির শব্দে পুরুষের কণ্ঠস্বর ভেসে আসে। দেরি হয়ে গেল বলে রাগ করছিস? এক মুহূর্ত দেরি লাগলো না অনিরুদ্ধর গলার স্বর চিনতে। এখন আর এসে কি হবে? একটু আগে এলে দেখতে পেতিস 3টে জ্যান্ত ভূতের কাণ্ড। ভূত আছে, তাই না অনিরুদ্ধ? রাহুলের প্রশ্নের উত্তরে খুব ঠান্ডা গলায় বলে অনিরুদ্ধ, আছে, নিশ্চয়ই আছে। মানুষ মরে গেলেও তার আত্মার মৃত্যু হয় না রে। গীতায় আছে, বাসাংশী জর্জানি। থাক থাক, অনেক হয়েছে, এবার বাজির টাকাটা ছাড় দেখি। কিন্তু এখনো তো প্রমাণ করবার সুযোগ আসেনি রাহুল। আর আসতেও হবে না, হে, রাত অনেক হলো, এবার ক্ষমা দাও। আচ্ছা ঠিক আছে, কাল কলেজেই টাকার হিসাব হবে। হঠাৎ কি মনে হলো রাহুলের। রাহুল বলে, তা আজ রাতটা আমাদের বাড়িতেই কাটিয়ে দাও না, আর বাড়ি গিয়ে কাজ কি? আস্তে উঠে দাঁড়ায় অনিরুদ্ধ। না না, যেতে আমাকে হবেই। শুধু কথা দিয়েছিলাম বলে এলাম, নয়তো। কথা শেষ হবার আগেই অদূরে দেখা দেয় ট্রেনের স্পটলাইটের তীব্র আলো। রাহুল বলে, এসেই বা কী লাভ হলো আর? অনিরুদ্ধ ফিসফিস করে বলে, লাভ লোকসান হিসেবটা সঙ্গে সঙ্গে বুঝবার চেষ্টা করো না, ওটা আপনিই পরে ভাবিয়ে তোলে। ট্রেনটা খুব কাছে এসে পড়ে। অনিরুদ্ধ বলে, আমি চাই আজ। রাহুল দেখল অনিরুদ্ধ ট্রেনের লাইন পার হচ্ছে। চিৎকার করে ওঠে রাহুল, সাবধান অনিরুদ্ধ! তার গলার স্বর ছাপিয়ে ট্রেনটা চলে যায়। কিছুক্ষণের জন্য স্থির থাকে রাহুল, তারপর তাকায় ট্রেন লাইনের দিকে। কিন্তু যা ভয় করেছিল সেই বীভৎস দৃশ্য দেখতে পেল না। দীর্ঘশ্বাস ফেললেও রাহুল, যাক, অনিরুদ্ধ তাহলে ট্রেন আসার আগেই লাইনটা পেরোতে পেরেছে। শান্তি পেলেও উত্তেজনার জের চলল। সারা রাত রাহুল দু চোখের পাতা এক করতে পারল না। পরদিন কলেজের সামনে ছোটোখাটো একটা জটলা। কৌতূহলী রাহুল সেই ভিড়ের মধ্যে ঢুকে গেল। মিন্টু ছুটে এলো ওর দিকে। রাহুল,
রাহুল, গত পরশুদিন বিকালে কলেজ থেকে বাড়ি ফেরবার সময় অনিরুদ্ধ ট্রেনে কাটা পড়েছে। মিন্টু আর বলল কত কি, একটা কথাও রাহুলের কানে গেল না। চোখের সামনে ভেসে উঠল গত রাতের দৃশ্য। মনে পড়ল অনিরুদ্ধর শেষ কথা, লাভ লোকসানের হিসেবটা সঙ্গে সঙ্গে বোঝবার চেষ্টা করো না, ওটা আপনিই পরে ভাবিয়ে তোলে। কিভাবে রাহুল ফিরে আসে নিজের বাড়িতে জানতেও পারে না। কখন উঠে এসে চিলেকোঠার ঘরে গত রাতের অব্যবহৃত প্ল্যানচিটের কাগজের ওপর পেন্সিল দিয়ে অন্যমনস্কভাবে আঁকে বুকে কাটতে শুরু করেছে খেয়াল নেই। ঘণ্টাখানেক পর যেন ঘুম থেকে জেগে ওঠে রাহুল। সব ব্যাপারটা হৃদয় সঙ্গম হয় এতক্ষণ বাদে। এমন করে কি বাজি জিততে হয় অনিরুদ্ধ? টুকরে কেঁদে ওঠে রাহুল, টেবিলের ওপর মাথা রেখে। শেষ হলো আজকের গল্প, লেখিকা গৌরীর লেখা প্ল্যানচেট। আশা করছি ভিডিওটা সবারই খুবই ভালো লেগেছে। তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিওতে একটা বিশেষ কথা বলার আছে, সেটা হলো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন আমাকে যে আমি ভিডিও অনেক দিন আপলোড করিনি কেন। তো তার একটা বিশেষ কারণ হলো, আমি যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা জানেন যে সেখানে আমার একটা গানের একটা পেজ আছে। তো গানের জন্য যে গলাটা লাগে তার জন্য রেয়াজ করতে হয়। তো রেওয়াজের কারণে গলা খুব লাইট হয়ে যায়। তো তার জন্য পরে যখন রেকর্ডিং করি গলায় প্রচুর প্রেশার পড়ে। তো তার জন্যই কিছুদিন ভিডিও করতে পারিনি, তবে প্রমিস করছি আবার নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলে। দেখতে থাকুন, সাথে থাকুন। আর আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমার প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনারা বুঝবেন। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। অলৌকিক মানে গল্প হলেও সত্যি।